कोई संदेह है? और हम आज फिर इस बात को कह रहे हैं कि कयामत के दिन तक भी कभी कयामत का दिन तो कभी आना ही नहीं है, और इसलिए बाबरी ढांचे का पुनर्निर्माण कभी होना ही नहीं है। কোথায় দেখুন, বেলডাঙা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, তেমনি ফ্রাইডে জুম্মার নামাজ হয়। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। কি রকমের মুখ্যমন্ত্রী আপনারা চান, কোন রকমের মুখ্যমন্ত্রীকে আপনারা চান এই পশ্চিমবঙ্গে, সেটা এবার বাংলার ভোটারদের চিন্তা ভাবনা করার সময় এসে গেছে। আরো একটা ভোট এসে গেছে। যে কোনো খেলা একটা প্রবাদ বাক্য আছে, খেলাতে একটা দলের একটা ক্যাপ্টেন ততটাই ভালো যতটা তার দল, তেমনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ততটাই ভালো যতটা তার রাজ্যের ভোটার। রাজ্যের ভোটাররাই ঠিক করতে পারে যে কাকে মুখ্যমন্ত্রী আমরা বানাতে পারি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম একজন তোষণবাজ মুখ্যমন্ত্রীকে বাঁচবো, নাকি এরকম যোগী রাজ্যের মতন নিজের রাজ্যটাকে একেবারে স্বর্গরাজ্য বানিয়ে ফেলছেন সেই রকমের একজন মুখ্যমন্ত্রী আমরা রাখবো? এটা এবার বাংলার মানুষকে ঠিক করতে হবে। যোগী আদিত্যনাথ আজকে একেবারে বোমা ফাটিয়ে দিয়েছেন গোটা ভারতবর্ষে, পরিষ্কার বলে দিয়েছেন যে বাবরি বলে কোনো মসজিদের কোনো অস্তিত্ব থাকবে না। এমন একটা সময় বলেছেন যে সময় আগামীকাল 11ই ফেব্রুয়ারি এই রাজ্যে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, ইট গাঁথা হবে বাবরি মসজিদের। আর 12ই ফেব্রুয়ারি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় বাবরি মসজিদ যাত্রা র্যালি বেরোবে। যে বাংলায় রাজ্যের প্রধান বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে 110 বার হাইকোর্টে ছুটতে হয় শুধুমাত্র জনসভা করার জন্য বা মিছিল করার জন্য। এমনও হয়েছে যে একটা মাঠে জনসভা করে এসছে তৃণমূলের লোকজন দুদিন আগে, সেই দুদিন পরে সেই জায়গায় জনসভা করতে শুভেন্দু অধিকারীকে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হতে হয়েছে। এমন একটা রাজ্যে আমরা বাস করি যেখানে আইন কানুন সংবিধান কিচ্ছু নেই। মমতা যেটা ঠিক করবে বলে দেবে সেটাই আইন। রাজ্যের পুলিশ প্রশাসন দলদাস এবং চটি চাটা হয়ে গেছে। মানুষের জন্য ভাবার তাদের কিছু নেই, শুধু তৃণমূলের জন্য ভাববো, তৃণমূলের নেতাদের সন্তুষ্ট করে রাখবো। যোগী আদিত্যনাথ আজকে গোটা ভারতবর্ষে বোমা ফাটিয়ে দিয়েছেন। আগে শুনুন যোগী আদিত্যনাথ কি বললেন বাবরি মসজিদ নিয়ে, যেটা আমাদের রাজ্যের এই ধরনের পরিস্থিতিতে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি তো আপনাদের বলবোই, আপনারা বুঝতে পারবেন। আগে শুনুন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাবরি মসজিদ নিয়ে ঠিক কি বললেন। ये डबल इंजन की सरकार प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में, उनके मार्गदर्शन में जो बोलती है वह करके दिखाती है, और जितना करती है उतना ही बोलती है। हम लोगों ने कहा था ना कि रामलला हम आएंगे, मंदिर वहीं बन गया ना, मंदिर अयोध्या में। कोई संदेह है? कोई संदेह है? और हम आज फिर इस बात को कह रहे हैं कि कयामत के दिन तक भी कभी कयामत का दिन तो कभी आना ही नहीं है, और इसलिए बाबरी ढांचे का पुनर्निर्माण कभी होना ही नहीं है। जो कयामत के दिन आने का सपना देख रहे हैं, ऐसे ही सड़गल जाएंगे, कभी वह दिन आने वाला नहीं है। और उनके सपनों को ऐसे ही हम अपनी विरासत को सम्मान देते हुए भारत की गौरवशाली परंपरा को, सनातन धर्म की इस परंपरा को, जैसे प्रधानमंत्री जी ने 25 नवंबर को अयोध्या धाम में आकर के सनातन के प्रतीक श्री राम मंदिर में भव्य केसरिया ध्वज का आरोहण किया था, ये केसरिया ध्वज हमेशा ही भारत के इस गौरव को, सनातन के इस गौरव को आगे बढ़ाने का कार्य इसी मजबूती के साथ करेगा। बहनों और भाइयों, आप याद करिए ना, अयोध्या में 500 वर्षों के बाद एक गौरवशाली क्षण हमारे सामने आया।
इन 500 वर्षों में अनेक राजा महाराजा आए, अनेक सरकारें आई होंगी। 1947 में भारत आजाद हुआ, 1952 में पहली चुनाव के बाद सरकारें बनी, लगातार हर चुनाव के बाद सरकारें बनती थी, फिर चुनाव होते थे, सरकारें बनती थी। अयोध्या में भगवान राम का उनकी जन्मभूमि पर भव्य मंदिर के निर्माण का कार्य हो, आखिर ये उनके मन में क्यों नहीं आया? आज तो हर व्यक्ति कहता है कि साहब राम हमारे भी हैं। हमने कहा सभी के हैं, राम तो सबके हैं, भेद इसमें है ही नहीं। लेकिन कुछ लोग हैं जो अवसरवादी रवैया अपना करके जब संकट आता है तब राम याद आते हैं और बाकी राम को विस्मृत कर देते हैं, राम को भूल जाते हैं। इसलिए भगवान राम भी अब उनको भूल चुके हैं। अब उनकी नैया कभी पार नहीं होनी है। এবার শুনবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। বেলডাঙ্গাতে দুদিন চলার পর বিনা কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু রাজ্য হেমন্ত সোরেনের রাজ্যে একজন পরিযায়ী শ্রমিক আত্মহত্যা করেছিলেন। সেই আত্মহত্যার ঘটনাকে বাঙালিকে খুন করেছে এমন একটা আবহাওয়া তৈরি করে দুদিন ধরে মুর্শিদাবাদের বেলডাঙ্গা জড়লো। মমতার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। সেই ছবি আপনারা অনেকবার দেখেছেন আমাদের প্রতিবেদনে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জুম্মাবার, একটা আবেগ আছে। ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার শুনে নিন 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট দিতে যাওয়ার আগে। দেখুন আপনারা। কোথায়? দেখুন, বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায়। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও ওর জন্য ক্ষুব্ধ। একদিকে যোগী আদিত্যনাথ, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যোগী আদিত্যনাথ বলছেন বাবরি মসজিদ বলে কিছু আর হবে না, করতে দেব না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে আগামীকাল সকালে বাবরি মসজিদের ইট স্থাপন হবে, ভিত্তিপ্রস্তর হবে। আর 12ই ফেব্রুয়ারি বাবরি মসজিদ যাত্রা বেরোবে নদিয়া থেকে প্রায় উত্তর দিনাজপুর, 265 কিলোমিটার যাত্রা। মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দেবেন বলে আমার অন্তত মনে হয় না। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর যোগী আদিত্যনাথের তফাৎ। আজকে আরো একটা জিনিস আমি আপনাদের দেখাবো, এই অংশটুকু আরো একবার ভালো করে দেখুন। যখন সাংবাদিকরা প্রশ্ন করছে বেলডাঙ্গাতে একজন মহিলা সাংবাদিক মারধর খেয়েছেন, তখন বলছেন বেলডাঙ্গা, ওখানে কে কি করছে সেটা তো আমি জানি, আপনারাও জানেন। ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বেলডাঙ্গা নিয়ে আর একবার দেখুন আপনারা। কোথায়? দেখুন, বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বেলডাঙ্গাতে কারা কি করেছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে ছুটলেন বেলডাঙ্গা কাণ্ডে এনআইএ তদন্ত আটকাবার জন্য। যখন বলছেন তখন মনে হচ্ছে যে বেলডাঙ্গাতে সব বিরোধীরাই করাচ্ছে। আর যখন সুপ্রিম কোর্টে, যখন কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের জন্য রায় দিল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনআইএ তদন্তের নির্দেশ দিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে ছুটলেন এনআইএ কে আটকাতে। কেন? তিনি তো জানেন বেলডাঙ্গা কাণ্ড কারা করেছে, তাই নয়? বেলডাঙ্গায় তো বিরোধীরা করেছে, তৃণমূল তো করেনি, তৃণমূলী মুসলিমরা বেলডাঙ্গায় করেনি। সেটা জানার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কাদের বাঁচাতে সুপ্রিম কোর্টে হাজির হয়ে গেলেন। আগামীকাল সেটারও শুনানি। সেই সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ রাজের শুনানি, যেখানে বেলডাঙ্গাতে এনআইএ তদন্ত বন্ধ করার জন্য লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আপনাদের চোখ কবে খুলবে? 500 টাকা ভাতা বেড়ে গেল, এখন 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার। কি নির্লজ্জ ভাবে দেখলাম 500 টাকা ভাতা বাড়ার পর
এই রাজ্যের পাড়ায় পাড়ায় তৃণমূলী মহিলারা রীতিমতো নৃত্য করলো। এই মূর্খ মহিলারা জানেও না যে তারা কি বিপদের মধ্যে এই রাজ্যটাকে ফেলে দিচ্ছে। 10 বছর পর তাদের ছেলে মেয়েরা, তাদের নাতি নাতিরা বলবে যে তোমার এই মূর্খামির জন্যই আজকে রাজ্যটার এই দশা। কিন্তু তখন আমাদের হাতে আর কিছু থাকবে না। 1500 টাকার বেকার ভাতা চালু হয়ে গেল ঠিক ভোটের আগে। কি হবে 1500 টাকার বেকার ভাতাতে? 21 থেকে 40 যে সময়টা মানুষ চাকরির সন্ধান করে, সেই সময়টা মমতা বন্দ্যোপাধ্যায় 1500 টাকার বেকার ভাতা দিয়ে এই রাজ্যের যুব সমাজের শিরদাঁড়াটাই কেটে দিলেন। ক্ষমতায় মমতা, রাস্তায় জনতা, সবাই রাস্তায় নেমে গেছে। আশা কর্মীরা রাস্তায়, আইসিডিএস কর্মীরা রাস্তায়, ল্যাব অ্যাসিস্ট্যান্টরা রাস্তায়, সিভিল ডিফেন্স কর্মীরা রাস্তায়, রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএর জন্য রাস্তায়, চাকরি চলে যাওয়া শিক্ষকরা রাস্তায়। কটা নাম বলবো? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে আমাদের সবাইকেই এরকম রাস্তাতেই বসে পড়তে হবে। ক্লাব চালানোর যোগ্যতা নেই। ঠিক ভোটের আগে ওই 500 টাকা বাড়িয়ে দিলাম, 1500 টাকার লক্ষ্মীর ভান্ডার, 1500 টাকার বেকার ভাতা, কার টাকা দিচ্ছে? রিজার্ভ ব্যাংক থেকে ধার করছে আর সেখান থেকে ভাতা দিয়ে গদি রাখার জন্য ভাতা দিচ্ছে। কে ধার মেটাবে? এই বাংলার অধিকাংশ মানুষ এখন জানে না যে আজকে যে সন্তানটা নবজাতক ভূমিষ্ঠ হলো, জন্মগ্রহণ করলো, তার মাথায় দেনা চাপলো 80,000 টাকা। কেন সহ্য করবেন? কেন সহ্য করবেন? আপনার বাড়িতে আজকে ছেলে মেয়ের জন্ম হয়েছে, আপনার বাড়িতে আজকে নাতি নাতনির জন্ম হয়েছে, জন্মের পর আপনি কিছু করেননি, কিন্তু আপনার ছেলে মেয়ে বা নাতি নাতনির মাথায় জন্মানোর দিন থেকে, ওই সেকেন্ড থেকে 80,000 টাকার দেনা চেপে গেল। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ধার করেছেন। কেন ধার করেছেন? আপনাদেরকে ভাতা দিয়ে, মূর্খ বানিয়ে, ভোট কিনে তিনি গদি বজায় রাখবেন, যাতে তৃণমূলের নেতা মন্ত্রীরা চুরি করতে পারে। চুরি করে গোটা রাজ্যটাকে ফাঁক করে দিয়েছে। চুরি ছাড়া তৃণমূলের নেতা কর্মীদের আর কোনো কাজ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এমন কোন ডিপার্টমেন্ট নেই যেখানে চুরি হয়নি। সবে তো শিক্ষকটা দেখতে পেয়েছি, পুলিশে চুরি হয়েছে, দমকলে চুরি হয়েছে, একের পর এক ধরাও পড়ছে। 2014 ভাইপো পশ্চিমবঙ্গের রাজনীতিতে এন্টার করার পর সব চাকরিতে চুরি হয়েছে। WBCS এ পর্যন্ত চুরি হয়েছে। প্রশান্ত বর্মন ইংরাজিতে ফেল, প্রিলিমিনারিতে ফেল, WBCS এ ফার্স্ট হয়ে গেছে, এখন পালিয়ে বেড়াচ্ছে। তার নাম কোনো কারণেই চার্জশিটে তুলছে না। একটা খুনের মামলায় হাইকোর্ট থেকে তাকে চার্জশিট দিতে বলা হয়েছে। কতদিন সহ্য করবেন? নিজের পায়ে যারা কুড়ুল মারছে তারাই একমাত্র তৃণমূলকে ভোট দেবে। যাদের গায়ে মানুষের চামড়া বলে কিছু নেই তারাই একমাত্র তৃণমূলকে ভোট দেবে। সামান্যতম লাজ লজ্জা যদি থাকে কোনো মানুষের, যদি সে মানুষ হয়, তৃণমূলকে ভোট দিতে পারে না। এই নির্লজ্জ চোর দুর্নীতিবাজ দলটাকে যারা ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি বিশ্বাস করি না। কর্মফল আপনাদের প্রত্যেককে পেতে হবে। তৃণমূলের এই পাপের কর্মফল, এই অধর্মের কর্মফল, এই তোষণবাজের কর্মফল প্রত্যেককে পেতে হবে যারা তৃণমূলকে ভোট দেবেন। এই জন্মেই শোধ করে যেতে হবে এবং সেই কৃতকর্মের ফলটা আপনাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হবে, যেমন তৃণমূলের নেতা কর্মীদের জন্য হবে। কি করবেন আপনারা? পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নাই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ট্যাক্সের টাকা খরচা করে আগামীকাল সুপ্রিম কোর্টে লড়বে যাতে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে এনআইএ তদন্ত না হয়। কাদের বাঁচানোর চেষ্টা করছে? কত তোষণবাজ রাজত্ব আপনারা সহ্য করবেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্য রাজনীতি, দেশের রাজনীতি, এই ধরনের তোষণবাজের রাজনীতি, এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।